আজকে আমাদের চৈরন্তপুর সিএস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের কাছে তিনি 2013 সালে শিক্ষারত্ন পেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এটা একটা বিশেষ সম্মান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আমাদের গোলাপগঞ্জ সহ এই এতদ অঞ্চলে একজন শিক্ষক শিক্ষারত্ন পেয়েছেন, এটা অত্যন্ত আমাদের গর্বের বিষয়। এবং সেই জন্য আজকে মাস্টারমশাইয়ের কাছে কিছু বিষয় আমরা জানতে চাইছি যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষকদের যারা শিক্ষা জগতে অবদান রেখেছেন, বিশেষ অবদান রেখেছেন, তাদের জন্য শিক্ষারত্ন পুরস্কার চালু করেছে। আপনি কত সালে এই পুরস্কারটি পেয়েছেন? এটা আমি পেয়েছিলাম 2013 সালে সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর। আপনি এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তো প্রথমে আপনি কোন স্কুলে জয়েন করেন? এটা তখন বসুনগর সার্কেল ছিল, তার আন্ডারে বাবরুবোনা প্রাইমারি স্কুল, গোলাপগঞ্জ অঞ্চলের মধ্যেই, সেখানে ছিলাম 1972 সাল থেকে। 1972। তখন আমাদের গোলাপগঞ্জ, চৈরন্তপুর, শাহবাজপুর বিদ্যালয়গুলো ছিল, সেখানে তো তখন খুব কম সংখ্যক ছিল স্কুল। না, স্কুল অবশ্য কয়েকটা বেড়েছে, এই সময়টাই বেড়েছে, কয়েকটা বেড়েছে স্কুল 72 সালে। তখন 72 সালের পর বেশ কিছু স্কুল বেড়েছে। তখনকার যে শিক্ষার যে পরিবেশ ছিল বা ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্ক ছিল বা পড়ানোর পরিবেশ, শিক্ষকদেরও তো একটা পরিবেশ লাগে, নাহলে তো তিনি ভালো করে শিক্ষা দিতে পারবেন না। অবশ্যই। তার সঙ্গে বর্তমানের শিক্ষা ব্যবস্থার আপনি তো এদিকেও কিছুটা অনেকটা পড়িয়েছেন, ওইদিকেও ছিল, মানে দুই জগতেই আছে। হ্যাঁ, এবার কীরকম আপনি তুলনা করবেন? শোনো, এটা বলতে গেলে তুমি আমার ছাত্র, আমি তো তুমি ছাত্র, তখনকার ব্যাপারটা জানো, আমি আমরা কীভাবে পড়িয়েছি, কীভাবে চলেছি। তখন হয়তো স্কুলের পরিকাঠামোগত একটা অভাব ছিল, তাছাড়া মানে পরিকাঠামো অভাব এবং সেই সঙ্গে শিক্ষকেরও কিছু অভাব ছিল, আনুপাতিক হারে শিক্ষকের অভাব ছিল। তার মধ্যে আমরা পড়িয়ে এসেছি, বিভিন্ন অভাব অভিযোগের মধ্যেই পড়িয়ে এসেছি, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তার মধ্যে। আর বর্তমানে বিশেষ করে 2016-17 পর, 2016-17 তো আমি পাইনি, 13-তে রিটায়ার করছি, তো শেষ দিকেও পরিকাঠামোটা উন্নয়ন হয়েছে, বিদ্যালয় পরিকাঠামো এই 2006-7 থেকেই এই উন্নতিটা হয়েছে। বিল্ডিং হয়েছে, হ্যাঁ, বিল্ডিং হয়েছে, বাথরুম পায়খানা হয়েছে, আর অন্যান্য যে আনুষঙ্গিক প্রয়োজন সেগুলো অনেক কিছু হয়েছে। তো শিক্ষকের অভাবটা মোটামুটি বলতে গেলে 16 সালের পর থেকে পূরণ হয়েছে বলবো, তার আগে অভাবই ছিল। তো এবার বলতে গেলে তখনকার শিক্ষকদের একটা মানসিকতা, শিশুদের শিক্ষা দেওয়া বা ওই কষ্টের মধ্যেই, বিভিন্ন অসুবিধার মধ্যেও যে শিক্ষকরা শিক্ষাদান করেছে, সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। বর্তমান সময়ে যেটা হয়তো আমরা দেখছি বা বিভিন্ন জায়গায় রিপোর্টও নিয়ে থাকি, তাতে কিছুটা হতাশ হতে হয় যে এত কিছু উন্নয়ন ঘটানোর পরেও শিক্ষার মানটা নিয়ে একটা মূল জিনিস, একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে শিক্ষার মানটা। তো জানি না এতে শিক্ষকদের মানসিকতার অভাব, না এরা হায়ার কোয়ালিফাইড শিশু বাচ্চাদের সেই কোয়ালিফিকেশানটা দিয়ে হয়তো কাজে লাগবার চেষ্টা করার ভুল করছে, না কি করছে, শিশুদের সঙ্গে হয়তো মিশতে পারছে না, নাকি কোথায় যেন একটা মানে সমস্যা একটা দেখা দিচ্ছে, যার জন্য ওই শিক্ষার মানটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিচ্ছে। আপনি তো দীর্ঘ 42 বছর শিক্ষার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, এবং
এই 42 বছর ধরে বহু ছাত্রছাত্রী আপনার হাতে তৈরি হয়েছে, হ্যাঁ, বলতে গেলে বলা যায় যে হাজার চারেক ছাত্র আছে। হাজার চারেক ছাত্র। তা এই যে ছাত্র আপনি 42 বছরে পেয়েছেন, তাদের মধ্যে অনেকে জীবনে বড় জায়গায় গেছে, অনেকে হয়তো যায়নি, কিন্তু আমি বলতে চাইছি যে যাদের পড়িয়ে আপনি শিক্ষক হিসেবে আনন্দ পেয়েছেন, তাদের একটু নামগুলো আমি যতটা আপনি মনে করতে পারেন। অবশ্য নাম বলতে গেলে হয়তো আমাকে স্মৃতি থেকে, পুরনো স্মৃতি থেকে তুলে আনতে হবে। আর তবুও বলতে গেলে হয়তো অন্যদের একটি ছোট করা হয়ে যায়। হ্যাঁ, এটাও অবশ্য তো ঠিক। যাই হোক, তবুও না বললেই নয়, সবাইকে ভালোবাসতাম, সবাইকে হয়তো চেষ্টা করেছি আমরা হ্যাঁ, কিছু দেওয়ার। তার মধ্যে সবারই ব্রেন হয়তো একরকম নয়, সবাইকে নিতে পারেনি, হয়তো সবাইকে ঠিকভাবে দিতেও পারেনি। হুম, এর মধ্যে যেমন তুমি একজন আছো নিজেই, হ্যাঁ, আনন্দ পেয়েছি। হ্যাঁ, তারপরে বাবুর বোনার ওখানে যেখানে ছিলাম আগের স্কুলে, ওখানকার জেনারেল ইসলাম বাবুর বোনার স্কুলে এখন শিক্ষকতা করে। আর এই ওষুধের দোকানদার আছে মাজিদ্দিন ডাক্তার। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আরও আছে, ইয়াসিন আছে, নজরুল আছে। আবার এই স্কুলে এসে, চূড়ান্তপুর সিএস স্কুলে এসে এখানে লব, নবিরুল, শেখ জামিরুল ইসলাম, দেবাশী, হ্যাঁ, দেবাশিস, সুভাশিস তেওয়ারি, ওই শ্যামসুন্দর তেওয়ারি, তারপরে পিন্টু সাহা, এরকম কত নাম বলবো, এরকম সে তো অনেক অনেক ছাত্র অনেক আছে। হবে, আর মনে করলে আরো অনেক নাম হ্যাঁ, আসবে। মনে করলে আরো অনেক আরো নাম অনেক উঠে নাম আসবে, আসবে। যাদেরকে এই বলার পড়িয়ে- দ্বারা কিন্তু অন্য ছাত্রদের ছোট করা হচ্ছে না, না, এটা হ্যাঁ, ছোট না করে বলছি আমি, হ্যাঁ, উদ্দেশ্য সেটা নয়। সেটা নয়। হুম। তা- তবে যদি আমরা হয়তো সবাইকে সমান দৃষ্টিতে দেখি, তবু একটা অজান্তে একটা দৃষ্টি যেন, হ্যাঁ, হ্যাঁ। অজান্তে একটু নেক নজরটা হয়তো পড়ে যায়। পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো এটা ঠিকই এড়ানো যায় না। আছে। তা খুব ছোট থেকে আমিও তার ছাত্র। এই যে আপনি ছাত্র জীবন কোথায় আপনার শুরু হয়? ছাত্র জীবন প্রাইমারিটা গোপালনগর প্রাইমারি। তখন আমার মাস্টারমশাই ছিলেন বিষ্ণুচরণ সাহা হেড স্যার, কসিমউদ্দিন আহমেদ, মোজাহার হোসেন, গ্রামের স্কুলে। এখান থেকে প্রাইমারি, তখন প্রাইমারি কিন্তু ফাইনাল পরীক্ষা একটা দিতে যেতে হতো বাইরের স্কুলে। হ্যাঁ, সেই পরীক্ষায় আমাকে পার্টিসিপেট করতে হয়েছে। তো বলতে ভালো লাগছে যে আমি প্রথম স্থান পেয়েছিলাম। হ্যাঁ। তারপর গোলাপগঞ্জ হাই স্কুলে ভর্তি হয়েছিলাম 63 সালে, ক্লাস 5। তো 69 সালে গোলাপগঞ্জ হাই স্কুল থেকে তখনকার যে স্কুল ফাইনাল, সেই স্কুল ফাইনাল পাস করেছিলাম সেকেন্ড ডিভিশন। উল্লেখ্য, সেই 69 সালে মালদা জেলাতে কেউ ফার্স্ট ডিভিশন পায়নি, সেকেন্ড ডিভিশন পেয়ে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, ভালোই আমরা পাস করেছিলাম এবং স্কুল জীবনটা খুব খুব আনন্দের সঙ্গে কেটেছিল। এখনও মনে পড়ে তখনকার যিনি আমার হেডমাস্টার মশাই ছিলেন, সতীন্দ্রনাথ রায়, ওনার কথা মাঝে মধ্যেই মনে পড়ে। আর সেই- তারপর তো কলেজে না, পড়েছি। তার পরবর্তীতে তখন কলেজে ভর্তি হয়েছিলাম, তখন একটা আর্থিক অনটনের ব্যাপার ছিল। যে কলেজে তখন স্কুলে যেটাকে হায়ার সেকেন্ডারি বলা হতো, হ্যাঁ, 1 বছরের কোর্স, কলেজে ছিল সেটাকে বলা হতো প্রি ইউনিভার্সিটি, 3 1 বছরের কোর্স। তো ওই কোর্সটা আমি কলেজে করেছিলাম সায়েন্স নিয়ে। তারপরে আর পড়াশোনা করা হয়নি। ওটা সম্ভবত 71 সাল, 71 সাল। তারপরে তো 72 সালে বাবুগোনা প্রাইমারিতে, তখন ম্যানেজিং কমিটি ছিল, ম্যানেজিং কমিটির আন্ডারে আমি এখানে স্কুলে ঢুকেছি। তো আপনি এখনকার ছাত্রদের উদ্দেশ্যে কি বলতে চান? মানে কিছু একটা বার্তা যে কি করা উচিত? আমরা স্কুল জীবনে পড়েছিলাম, ছাত্রদের একমাত্র তপস্যা হচ্ছে পড়াশোনা। একটা সংস্কৃত শ্লোকও আছে, হ্যাঁ, যাই হোক সেটা বলছি না। তো বর্তমান সময়ে কি বলবো, ছাত্ররা এই ইন্টারনেটের যুগে ইন্টারনেট নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমরা দেখতাম আমাদের সময়ে
সন্ধ্যার পর প্রতিটা বাড়িতে, যে বাড়িতে ছাত্র ছিল, একটা পড়াশোনার আওয়াজ পেতাম। হয়। কিন্তু এখন সেটা যেন স্বপ্ন হয়ে গেছে। খুব দুঃখজনক ব্যাপার। তা আমি বলবো যে ছেলেরা, এখনকার ছেলেমেয়েরা যেন পড়াশোনা জিনিসটা একটা একটা কী বলবো, একটা আলাদা জিনিস, এর মনোযোগ একটা আলাদাভাবেই দিতে হবে। তা না করে আমরা অন্যদিকেই চলে যাচ্ছি, ছাত্র সমাজ অন্যদিকে চলে যাচ্ছে। মানে মূল্যবোধের অবক্ষয় ঘটছে। যারা পড়াশোনা করছে, হায়ার লেভেলেও চলে আসছে, স্কুল ফাইনাল দিয়ে দিয়েছে, তবুও এদের মধ্যে মূল্যবোধের একটা অভাব। উচ্চশিক্ষা পেলেই শুধু হলো না, তার সঙ্গে মূল্যবোধটা মূল্যবোধটা হারিয়ে যাচ্ছে। শিক্ষিত হচ্ছি, হ্যাঁ, কাগজ কলমে শিক্ষিত হচ্ছি, কিন্তু আমার যে মূল্যবোধ, আচার আচরণ আর অন্যান্য যা থাকা দরকার, সেটার অভাব পরিলক্ষিত হচ্ছে। এটা একটা সামাজিক সমস্যাও বটে, হ্যাঁ। শুধু ছাত্রদের নয়, হ্যাঁ, সামগ্রিকভাবে সামগ্রিক। এটা একটা ব্যক্তিরও তাই হচ্ছে। হ্যাঁ। যেটা এগুলো থেকে হয়তো পরিত্রাণ পাওয়া খুব মুশকিল, এবং পরিত্রাণ পেতে গেলেও এককভাবে কারোর পক্ষে এটা না, এটা সম্ভব সামাজিক নয়। এটা সমস্যা। সামাজিক সমস্যা। হ্যাঁ। এটা সেইভাবে মানুষের চরিত্র গঠন করা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, শিক্ষিত হওয়া মানে বই পড়ে মুখস্থ করে পড়াশোনা করে ডিগ্রি লাভ করা সহজ, কিন্তু একজন মানুষ হওয়া এটা খুব কঠিন। একজন মানুষ হতে গেলে বাবা মাকে একটু সচেতন হতে হবে, ছোট থেকে শিশুকে ওইভাবে গড়ে তুলতে হবে, নাহলে পরবর্তীতে তাকে গড়ে তোলা যাবে আর যাইও না। এবার আমি আর একটা প্রশ্ন করছি ছাত্রদের সম্পর্কেতে। বললেন শিক্ষকদের প্রতি আপনি কিছু বার্তা যদি দিতে চান, বর্তমানে যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছে বা ভবিষ্যতেও যারা আছে। এ ব্যাপারে ৭০ সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, আমাদের এই সার্কেলে অন্তত ১০০-১৫০ জন, তাদেরকে স্বাগত জানাবার জন্য একটা কনভেনশন ডেকেছিল। আমার ওই যে স্কুল থেকে রিটায়ার করেছি, ওই স্কুলে আমি তখন রিটায়ার্ড, তখন আমাকেও কল করেছিল যে মাসে আপনি আসবেন, বিশেষভাবে ডেকেছিল। তো ওখানে গিয়ে শুনলাম যে কাউকে গেস্ট ডাকেন, শুধু আমাকেই ডেকেছে। তো বলি যে মাসে এই নতুন শিক্ষকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তো সেখানে যে কথাগুলো বলেছিলাম, তার সার কথাটুকুই বলি, দিয়ে কথা। হ্যাঁ, বলুন। আমি বলেছিলাম, দেখো তোমরা নতুন শিক্ষক হয়েছো, নতুন একটা উদ্যম আছে, তোমরা সবাই যুবক, তোমরা যে ডিগ্রি অর্জন করেছো ওই ডিগ্রির প্রয়োজনই নাই প্রাইমারি শেখাতে, পড়াশোনা করাতে। কাজেই তোমরাকে এই আর একটু ছেলেদের কাছাকাছি আসতে হবে, মানে হায়ার ডিগ্রিটা প্রয়োগ এখানে করলে হবে না। হ্যাঁ, তোমার ওই স্কুল ফাইনাল বা মাধ্যমিক ডিগ্রি প্রয়োগ করেই এখানে কাজ করতে হবে। হ্যাঁ, তো তোমরা এটাকে ভাবিও যে আমি জ্ঞান দিতে এসেছি, তোমাদের যথেষ্ট নলেজ, তোমরা হায়ার এডুকেটেড। তো যাই হোক, এটা আমার অভিজ্ঞতার কথা বলছি। আমরা শিক্ষকরা মানে আমাদের চাকরি জীবনে বা আমাদের পেশাগতভাবে আমাদের সম্মান কিছুটা হলেও আমরা হারিয়ে ফেলেছি, যার জন্য আমরাও দায়ী, সরকারের আইনও দায়ী, পরিবেশ দায়ী, গার্জেন দায়ী, ছাত্রই দায়ী। এককভাবে কোনো কাউকে দায়ী করা যাচ্ছে না, আমরা অনেকেই দায়ী আছি। তা আমি চাইবো, আমরা হয়তো পারিনি, চেষ্টা করে গেছি, তোমরাও সচেষ্ট থাকবে, শিক্ষকরা যেন আগের সম্মানে প্রতিষ্ঠিত হয়, তার জন্য তোমরা কাজ করে যাবে। এটা একটা আলাদা পেশা, অন্য পেশার মতো এই শিক্ষকতার পেশাটা কিন্তু নয়, এটা একটা আলাদা পেশা, সম্মানজনক পেশা। সেই সম্মান কীভাবে বজায় থাকবে, সেই জিনিসটার প্রতি তোমরা সচেষ্ট থাকবে। তো এই কথাটাই বলি। সত্যি আমরা আমাদের সুনামটা অনেক নষ্ট করেছি। এখন আগে হয়তো বিভিন্ন অজুহাত ছিল, কোন স্কুলে ঘর নাই, দুয়ার নাই, কোন স্কুলে ওই ছাত্র ঠিক মতো না আসে না, বিভিন্ন রকম ছিল, বই কিনতে পারছে না। হ্যাঁ, বই কিনতে পারছে না, এরকম বিভিন্ন রকম ছিল। তো এখন সেগুলো অনেক কিছু সমাধান হয়ে গেছে। কাজেই
আমাদের অজুহাতটা দেওয়াটা এখানে ঠিক হবে না, মানে কিছু তোমাদের অভাবগুলো দূর হয়ে গেছে এখন। কাজে এই ব্যাপারে আমাদের হিত গৌরব বা যে সম্মান, সেগুলোকে যদি তোমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারো, জানবো যে হ্যাঁ সত্যি তোমরা শিক্ষক হিসাবে সার্থক। এই ধরনের কিছু বলেছিলাম।